এই ছেলে, প্রত্যেকটা দিন স্যার ম্যাডামদের সামনে ক্যাম্পাসে সিগারেট খাস কেন রে? তোর বাবা মা ভদ্রতা শেখায়নি? ক্যাম্পাসে বসে সিগারেট খাচ্ছিলাম, তখনই একটা মেয়ে এসে বলল। চুপচাপ হয়ে সিগারেট খেতে লাগলাম। কি হলো, তোকে আমি কিছু বললাম? আমি তখনও চুপচাপ। এভাবে হবে না, তোর আব্বুর নাম্বার দে। ফোন নাম্বার বন্ধ। আম্মুর নাম্বার দে। 018716559... মেয়েটি ফোন দিল। আমার পকেটে ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে কেটে দিলাম। নিজের নাম্বার দিলি কেন? ফাইজলামি করিস? এটাই আম্মুর নম্বর। আব্বু আম্মু মারা যাওয়ার পর এটাই আমার কাছে। মেয়েটা চুপ হয়ে গেল। কিছুক্ষণ দুজনের মধ্যে নিস্তব্ধতা চলল। নাম কি? রিয়াদ। শুধু রিয়াদ? আর কিছু নেই? আছে, কিন্তু যাদের দেওয়া ছিল তারা না থাকায় ব্যবহার করার প্রয়োজন মনে করি না। বাসায় কে কে আছে? কেউ নেই। মানে? একা থাকি, কেউ নেই আমার। থাকিস কোথায়? কলেজের পেছনে একটা বাসায় থাকি। পড়ালেখা কেমন করে চলে? ফ্রিল্যান্সিং করি, ওটা দিয়েই চলে যায়। কোন ইয়ারে পড়িস? সেকেন্ড ইয়ারে। মেয়েটা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। আপনার সব জানা হয়ে গেলে এখন আমি আসি বলেই চলে আসতে লাগলাম। আমার পরিচয় জানতে চাইবি না? প্রয়োজন মনে করি না। কিন্তু আমার প্রয়োজন আছে। আমি রিমঝিম, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, এখন আসি। আচ্ছা যা। ওখান থেকে চলে আসলাম। মেয়েটাকে আমি চিনি, এমনকি কলেজের সবাই চেনে। কলেজের ক্রাশদের মধ্যে রিমঝিম আপু একজন। যেমন সুন্দর দেখতে, তেমন রাগী। কলেজের কত ছেলে তার হাতে মার খেয়ে হসপিটালে গেছে, তার হিসাব নেই। রিমঝিম আপুর ভাই পুলিশ কমিশনার, তাই সবাই তাকে ভয় করে চলে। কলেজে যেদিন প্রথম তাকে দেখেছিলাম কেমন যেন ভালো লেগেছিল, কিন্তু সেটাকে আমি পাত্তা দেইনি, কারণ এসব মায়া জড়ানো আমার পক্ষে সম্ভব না। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে রান্না করলাম, এরপর খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ খুব কম রাতেই আমি ঘুমাই। কাজের জন্য জেগে থাকা লাগে। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাইরে গেলাম, এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলাম। সারা রাত জেগে কাটানোর জন্য বক্সে গান আর সিগারেট, এটাই আমার শান্তি। এরপর দুদিন কলেজে গেলাম না। এমনিতেই আমি অতটা কলেজে যাই না। যেদিন বাসায় বোরিং লাগে সেদিন কলেজে যাই। আমার তেমন কোনো ফ্রেন্ড নেই, একা থাকতেই ভালো লাগে। অনেকেই আমাকে নিজের বন্ধু ভাবলেও আমি ভাবি না, কারণ আমার সময় মনে হয় আমি আমার নিজেরই না, অন্য কারো কেমন করে হব। হ্যাঁ, অনেক সময় এমনই মনে হয়। এক সপ্তাহ পর রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে কারো ডাক শুনতে পেলাম। পেছনে তাকিয়ে দেখি রিমঝিম আপু। ওই শোন। জি বলেন। কলেজে আসিস না কেন? ভালো লাগে না কলেজে। আর কিসের জন্যই বা যাবো? কেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে যাবি? আমার একা থাকাটাই পছন্দ, তাই বন্ধু বান্ধব পাতাই না। খুব অদ্ভুত কথা বলিস তো দেখছি। আমি এমনই। কাল কলেজে আসবি? দেখি। দেখি না, আসবি। আর তোর নাম্বার আছে, না আসলে ফোন দিয়ে আনবো, দরকার হলে বাসা থেকে টেনে আনবো। আচ্ছা যাব, কিন্তু কেন যাব সেটা বলেন। এমনিতেই আসবি? আমি কারণ ছাড়া কারোর সাথে কারো কথা মানতে পারবো না, ওটা আমার অভ্যাস না। আপনি যদি কোনো কারণে ডাকেন তাহলে আমি যাব, কিন্তু অহেতুক বিনা কারণে ডাকলে আমি যেতে পারবো না। আসবি না মানে? তোকে আসতেই হবে। আচ্ছা আমি যাব। এই তো ভালো ছেলের মতো কথা। আচ্ছা এখন তাহলে আসি আমি। কই যাবি? আমি নামিয়ে দিচ্ছি, আয়। ধন্যবাদ বলার জন্য, কিন্তু আমি হেঁটেই চলে যেতে পারবো। আচ্ছা যা ইচ্ছে কর, কিন্তু কাল যেন কলেজে তোকে দেখি। আমি যখন বলেছি নিশ্চয়ই যাব। মনে থাকে যেন। কথাটা বলে রিমঝিম আপু চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আজ কোনো কাজ নেই। এমনিতেও আমি কাল কলেজে যেতাম, বাসায় ভালো লাগছিল না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়লাম। কলেজের সামনে একটা চায়ের দোকান, ওখানে গিয়ে চায়ের অর্ডার দিয়ে সিগারেট খেতে লাগলাম। চা খেয়ে কলেজের ভিতরে গেলাম, একটা ক্লাস করে বের হয়ে আসলাম। বাইরে আসতেই রিমঝিম আপুর সামনে এসে দাঁড়ালো। আপনি? আয়। রিমঝিম আপুর পিছন পিছন যেতে লাগলাম। কি জানি আবার নিজের ভাইকে ডাক দিল নাকি, যদি আবার জেলে দিয়ে দেয় কলেজের আইন ভঙ্গ করার জন্য। এই যে আপু, কই যান? রিমঝিম আপু আমার দিকে একবার তাকিয়ে আবারও হাঁটতে লাগলো। তারপর মাঠের এক কোনায় গিয়ে বসলো। আমি গিয়ে পাশে দাঁড়িয়ে রইলাম। কি হলো, বস। আমি একটু দূরত্ব বজায় রেখে বসলাম।
এত দূরে গিয়ে বসলি কেন? কাছে এসে বস। না ঠিক আছে। আমার ঠিক নেই, কাছে এসে বস। এরপর একটু কাছে গিয়ে বসলাম। সকালে খেয়েছিস? খেয়েছি। দেখলাম তো কলেজের সামনের দোকানে কি খেলি। আমার সকালে খাওয়া লাগে না, ওই দুটো জিনিস দিয়েই সকাল পার হয়ে যায়। তোর বাসায় রান্না করে কে? আমি করি। তুই রান্না করতে পারিস? যাক, ভালোই হলো। কেন বলুন তো? আমি তো রান্না করতে পারি না। তাতে ভালোর কি হলো? এত তোকে বুঝতে হবে না। এরপর দুজন কিছুক্ষণ চুপচাপ রইলাম। আচ্ছা, তুই এমন এলোমেলো থাকিস কেন? এলোমেলো থাকাটাই ভালো লাগে, কাজ জন্য গুছিয়ে থাকবো। তোর কথার মধ্যে কোনো রসকস নেই। সকলের মন জোগানোর কথা আমি বলতে পারি না, তাই হয়তো সবার আমার কথা ভালো লাগে না। আচ্ছা বাদ দে, চল। কোথায়? সকাল থেকে কিচ্ছু খাইনি, ক্ষুধা লাগছে, চল কিছু খেয়ে আসি। আপনি যান, আমি বাসায় যাব। আমি বাসায় নামিয়ে দিয়ে আসবো, এখন চল। না, আমার খিদে নেই। আরেকটা কথা বললে তোর খবর আছে, দেখিস। এরপর রিমঝিম আপু হাত ধরে টানতে টানতে ওর গাড়িতে নিয়ে গেল। গাড়ি চালিয়ে একটা বড় রেস্টুরেন্টে আসলো। দুজনে ভিতরে গেলাম। কি খাবি বল? আমি কিছু খাবো না। মেজাজ খারাপ করবি না বলে দিলাম। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। রিমঝিম আপু নিজেই খাবারের অর্ডার দিল। কিছুক্ষণ পর খাবারও চলে আসলো। আমি শুধু খাবার নাড়াচাড়া করতে লাগলাম, কারণ খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। সেটা হয়তো রিমঝিম আপুর চোখে পড়েছে। রিমঝিম আপু আমার দিকে রাগে লুক নিয়ে তাকালো। কি হলো, খাচ্ছিস না কেন? ইচ্ছে নেই। ইচ্ছে নেই কেন? জানি না। তারপর রিমঝিম আপু আমার কাছে এসে আমার মুখের সামনে খাবার ধরলো। নে, খেয়ে নে। করুণা করছেন? করুণার কি দেখলি? যা করছেন সবই তো করুণা, না হলে একদিনের চেনা জানায় আপনি আমাকে এখানে খাওয়াইতে নিয়ে আসতেন না। এটা করুণা ছাড়া আর কি। রিমঝিম আপু রাগ করে সব খাবারে পানি ঢেলে দিল। চল, খেতে হবে না তোকে। বিল দিয়ে আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। বাসায় চলে যা। আমি কিছু না বলে ওখান থেকে হাঁটতে ধরলাম। কি মেয়ে রে বাবা, নিজেই ডাকলো আবার নিজেই তাড়িয়ে দিল। বড় লোক তো, তাই মনে হয় অন্যের জীবন নিয়ে চিন্তা করে না, শুধু নিজের মর্জিতে সবাইকে চালাতে চায়। কী জন্য যে কলেজে আসলাম মনে মনে ভাবলাম আমি। ভালো লাগছিল না, তাই আর বাসায় গেলাম না। দুটো সিগারেট কিনে নদীর পাড়ে গিয়ে বসলাম। সিগারেট ধরিয়ে গাছের নিচে বসে নদীর পানি ছুটে চলা দেখতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠলো। আননোন নম্বর। ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পর ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম। কথা শুনে বুঝতে পারলাম রিমঝিম আপু। কই আছিস? কে আপনি? না চেনার ভান করে বললাম। কই আছিস সেটা বল, এসে দেখাচ্ছি আমি কে। নদীর ধারের গাছের নিচে বসে আছি। দাঁড়া, আমি আসছি, কোথাও যাবি না। প্রায় 10 মিনিট পর রিমঝিম আপু আসলো। এখানে কি করিস? বসে আছি। কেন বলুন তো? তোর হাতে ওটা কি? কই, কিছুই তো নয়। সত্যি বল, হাতে কি? সিগারেট। আপু সিগারেটটা নিয়ে ফেলে দিল আমার হাত থেকে। আজকের পর থেকে কোনোদিনও যেন আমার সামনে সিগারেট খেতে না দেখি। কিছু না বলে চুপ করে রইলাম, বসে রইলাম। বাসায় যাবি না? বাসায় গিয়ে কি করব? বাসায় গিয়ে নাচবি, আর কি করবি? আমার বাসায় যেতে ইচ্ছে করছে না। আপু আমার পাশে বসে পড়লো। এরপর বললো, সরি, তখন তোকে রাগ দেখানোর জন্য। এসব কথা বাদ দেন তো, অভ্যাস আছে, আমি কিছু মনে করিনি। আসলে তুই তখন ওই কথাটা বলার জন্যই মেজাজটা খুব খারাপ হয়ে গিয়েছিল। ভুল তো কিছু বলেছিলাম না। রিমঝিম আপু আমার দিকে তাকালো। কি বললি আবার বল, কিন্তু এই কথাটা যেন তোর মুখে আর কোনোদিনও না শুনি, বুঝলি? বুঝলাম। আপনি বাসা যাবেন না? যাব, কিন্তু এটা বল, তুই আমাকে আপনি করে বলিস কেন? তাহলে কি বলবো? তুমি করে বলবি। আপনি আমার সিনিয়র, আপনাকে আপনি বলে ডাকা আমার মনে হয় উচিত হবে। বলছি না আপনি করে না বলতে, কানে কথা যায় না নাকি তোর? রিমঝিম আপু চিল্লানি শুনে বুকটা কেঁপে উঠলো। খুব ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা ডাকবো না, আজ থেকে তুমি বলে ডাকবো। মনে থাকে যেন। অনেকক্ষণ ধরে দুজনে চুপচাপ বসে রইলাম। নদীর ধারে হালকা বাতাস বইছে, খুব সুন্দর লাগছে। জানো রিমঝিম, আমার বাবা আমাকে ছোট থাকতে বিকেলে করে প্রতিদিন এখানে ঘুরতে নিয়ে আসতেন আমাকে।
হঠাৎ করে রিমঝিম বাবু আমার কাঁধে মাথা রাখলো। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। আমি চুপ করে রইলাম। মন খারাপ করিস না, দেখবি তোর সাথে এখন থেকে যা হবে সব ভালোই হবে। আজ থেকে কখনো নিজেকে একা মনে করবি না। এখন থেকে সব সময় আমাকে তোর পাশে পাবি, কথা দিলাম। কিছু না বলে একটা মুচকি হাসি দিলাম। আমার মুখের দিকে রিমঝিম বাবু তাকিয়ে বলল, কি হলো, হাসছিস কেন? না এমনি। চল এখন বাসায় যাব। চলো। রিমঝিম বাবু আমাকে রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে চলে গেল। দোকান থেকে কিছু খাবার কিনে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। এরপর ল্যাপটপটা নিয়ে কাজ করতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠলো। ফোনটা ধরলাম। কি করিস এখন? এই তো ল্যাপটপে কাজ করছি। খেয়েছিস কিছু? খেয়েছি। ও ভালো, আচ্ছা রাখছি, কাল কলেজে আসবি কিন্তু। ওকে, আসবো। ফোনটা রেখে দিলাম। আমি আবার কালকে কলেজে যাব। যে প্যারা নিলাম হুদাই সেই প্যারা আবার নিতে যাবো। ধর, মনে মনে বললাম। কাজ শেষ করে আর বাইরে বেরোলাম না, বাসায় কাটিয়ে দিলাম। রাতে রান্না করে খেয়ে নিজের কাজ করতে লাগলাম। সকালে ফোনটা বেজে উঠলো। ফোনের নাম্বার না দেখে কানের কাছে নিলাম। হ্যালো, কে বলছেন? কই রে তুই? বাসায় শুয়ে আছি। এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে খেয়াল আছে? কয়টা? 9টা বাজে, তাড়াতাড়ি কলেজে আয়। না, কলেজে যাবো না, ভালো লাগছে না বলেই ফোনটা কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। প্রায় 20 মিনিট পর কলিং বেলের শব্দ শুনতে পেলাম। আমার বাসাতে তো কেমন তো আসে না। ঘুম ঘুম চোখে গিয়ে দরজাটা খুলে দিয়ে চমকে গেলাম, কারণ রিমঝিম বাবু দাঁড়িয়ে আছে। আরে তুমি এখানে? তোরে না বলেছিলাম কলেজে আসতে? ভালো লাগছিল না, তাই যেতে চাচ্ছিলাম না। তুমি আমার বাসা চিনলে কীভাবে? কাল তোকে নামিয়ে দিয়েছিলাম যে এখানে, ওই রাস্তা দিয়েই আসলাম। তারপর একটা লোককে জিজ্ঞেস করায় সে বলে দিল। তোমার এখানে আসাটা ঠিক হয়নি। লোকে কি ভাববে? আর আমি এখানে একা থাকি, বুঝতে তো পারছো। এত বুঝে লাভ নেই, সর ভিতরে যেতে দে। আমি কিছু বলার আগে রিমঝিম আপু ভিতরে ঢুকে পড়ো। তোর বাসাটা তো বেশ সুন্দর। আমার আব্বু এটা আমার জন্য রেখে গেছেন। ওহ ভালো, তাড়াতাড়ি রেডি হয়ে নে, একসাথে খাওয়া দাওয়া করব, খাবার নিয়ে এসেছি। আমি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম, কারণ যত তাড়াতাড়ি সম্ভব তাকে এই বাসা থেকেই বিদায় করতে হবে। আমার তো কিছু না, কিন্তু মানুষ তার নামে খারাপ কথা বলতে পারে। রেডি হয়ে এসে দেখি রিমঝিম আপু খাবার নিয়ে বসে আছে। দুজনে বসেই খেয়ে নিলাম। আপু শুধু বকবক করেই যাচ্ছে, আর আমি ভাবতেছি কখন সে এখান থেকে যাবে। তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। এখন চল তো আমার সাথে। কোথায় যাব? কাজে অফিসে, আজ তোকে বিয়ে করব। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? আমাকে বিয়ে করবি না কেন? আমি কি দেখতে খারাপ? না সেটা না, কিন্তু তোমার সাথে আমার যায় না। কিন্তু আমি যে তোকেই বিয়ে করব। রিমঝিম আপুর কথাগুলো শুনে চোখ আকাশে। একভাবে তার দিকে তাকিয়ে আছি। আরে ভ্যাবাচাকা খেয়ে গেলি নাকি? আমি তো মজা করছিলাম তোর সাথে। আপুর কথা শুনে কিছুটা স্বস্তি পেলাম। কই যাবে এখন? আজ তোকে গুছিয়ে আনবো। মানে বুঝলাম না। মানে তোর এই চুলের ডালা কাটতে হবে, খারাপ লাগছে দেখতে তোকে। লাগবে না, আমি এরকমই ঠিক আছি। আর একবারও লাগবে না বললে থাপ্পড় মেরে গাল লাল করে দেব। আপুর কথা শুনে চুপ হয়ে গেলাম। তারপরে দুজনে বেরিয়ে পড়লাম। রিমঝিম আপু গাড়ি চালাচ্ছে আর আমি চুপচাপ বসে আছি। কি হলো, চুপচাপ বসে আছিস যে? কি বলবো? কিছু তো বল। রিমঝিম আপু সেলুনে নিয়ে গিয়ে আমার চুলের স্টাইল করিয়ে দিল। তারপর দুজনে শপিং মলে গেলাম। এখানে কেন আসছো? শপিং করব। ও আচ্ছা, কি কিনবেন? আবার আপনি বলছিস? সরি, আসলে আমার আপনি বলাটাই বেশি ভালো লাগে। আরেকবার বল, দেখিস দাঁত ভেঙে দিব। আচ্ছা আচ্ছা, বাদ দাও। কি কিনবা তাড়াতাড়ি কেনো। আমি নিজের জন্য কিনবো কে বললো? তোর জন্যই কিনবো। আমার জামা কাপড়ও কিনবে কেন? এমনি আমার ইচ্ছা হয়েছে তাই। কিন্তু আমার কিছু লাগবে না। বেশি কথা বলিস না। এরপর রিমঝিম আপু নিজে পছন্দ করে শার্ট প্যান্ট কিনলো। আমি গিয়ে বিল দিয়ে দিলাম। রিমঝিম আপু বিল দিতে গিয়ে ঘুরে আসলো। তোকে বিল দিতে কে বলেছে? আমার জিনিস, তাই আমি বিল দিলাম। কেন, আমি কি বলছি তোকে টাকা দিতে? না, এমনি দিলাম। আরেকদিন যদি পাকনামি করিস তাহলেই বুঝতে পারবি। চল এখন।
রিমঝিম আপু আর কোনো কথা বলো না। রেস্টুরেন্টে গিয়েও আপু কোনো কথা বলছে না, মুখে রাগের ছাপ দেখা যাচ্ছে। রিমঝিম আপু ধীরে ধীরে আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করছে। প্রথমে দিকে খারাপ লাগলেও তার শাসনগুলো এখন খুব ভালো লাগে। পুরনো স্মৃতিগুলো জেগে উঠছে। এখনও রাগ করে আসছো? কি হলো? সরি, আমি বুঝতে পারিনি সত্যি। হয়েছে, আর সরি বলতে হবে না। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম। এবার বিল দিতে গেলাম না। ফ্রিতে বকা খাওয়ার শখ নেই আমার। রিমঝিম আপু আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। বিকেলে আর বাসা থেকে বেরোলাম না, কাজ ছিল। তাই রাতে খাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের রিংটোনে ঘুমটা ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি আপু ফোন দিয়েছে। হ্যালো আপু, বলো। কই তুই? কেন? বাসায়। তাড়াতাড়ি ক্যাম্পাসে আয়। ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজে ঢুকতেই অনেকে হা হয়ে তাকিয়ে আছে। নিজেকেই কেমন যেন লাগছে, কারণ নিজের স্টাইল চেঞ্জ করেছি। অগোছালো ছেলেটা স্পিড পার হয়ে কলেজে এসছে, তাই হয়তো সবাই তাকিয়ে আছে। আমি রিমঝিম আপুকে খুঁজতে লাগলাম। একটু পর আপুকে দেখলাম 3-4টা মেয়ের সাথে একাডেমিক ভবনের দিকে যাচ্ছে। আমি ডাক দিলাম, রিমঝিম আপু। আমার ডাক শুনে পিছনে ফিরে তাকালো। আমি ওদের কাছে গেলাম। কই যাও? ছেলেটা কে রে? দেখতে তো খুব কিউট। আপু চুপ করে আছে। রিমঝিম আপু তখন তার বান্ধবীদের দিকে রাগে লুকে তাকালো। রিমঝিম আপু তার বান্ধবীদের উদ্দেশ্য করে বলল, তোরা যা, আমি পরে তোদের সাথে কথা বলছি। রিমঝিমুর বান্ধবীরা আপুর চেহারা দেখে বুঝতে পারছে হাবভাব, তাই কিছু না বলে চলে গেল। এই ছেলে, তোমাকে দেখতে না খুব কিউট লাগছে। যেতে যেতে রিমঝিম আপুর এক বান্ধবী বলল। রিমঝিম আপু চত্বরে গিয়ে বসে পড়ল। আমরা দুজন বসার মধ্যে দূরত্ব রেখে বসলাম, দুজন বসার মতো। দুজনে চুপচাপ বসে আছি। এত রাগ কিসের কে জানে। আমি তো আজ আপনি কোনো পড়িনি, কিন্তু রিমঝিম আপুকে রাগের লোকে অনেক কিউট লাগে। আমি কিছুদিন লক্ষ্য করেছি রিমঝিম আপু রাগলে গাল দুটো লাল হয়ে যায়। আপু, আজ তো রেগে কেন? আপু চুপ করে আছে। কি হলো বলছো না যে? আমি তো আজ আপনি করেও বলিনি, তাহলে রাগ করে আছে যে? তোর কি কেউ আসবে? আমার আবার কে আসবে? তাহলে মধ্য যে এত বড় জায়গা ফাঁকা রেখে বসে আছিস কেন? আরে পাশে বসলে সবাই নেগেটিভ মাইন্ডেড করবে, কেউ ভাববে না যে তুমি আমার আপু লাগো। রিমঝিম আপু আমার কলার ধরে নিজের পাশে টেনে বসালো। আমি তোর কি লাগি ভালো করে বল। তুমি আমার সিনিয়র, সেই হিসেবে আপুই তো হওয়ার কথা। আর একদিন যদি এই আবাল মার্কা কথা বলেছিস তাহলে তোর খবর করে দিব, বলদ কোথাকার একটা। তখন রিমঝিম আপুর বান্ধবী কোত্থেকে এসে যেন পাশে বসলো। তখন রিমঝিম আপু যা করলো, রিমঝিম আপু রেগে আগুন হয়ে গেল। আমার হাত ধরে নিজের পাশে বসালো। আয়শা, তুই এখানে? কেন, আসা যাবে না নাকি? আমি কি সেটা বলেছি নাকি? আসলে একা একা ভালো লাগছে না, তাই তোদের সাথে গল্প করতে চলে এলাম। ও, খুব ভালো করেছিস। ছেলেটা কে রে? দাঁড়া, পরিচয় করিয়ে দিই। রিয়াদ, এ হচ্ছে তোমার বড় আপু আয়েশা। আজ থেকে ওকে বড় বোনের মতোই সম্মান দিবি, ঠিক আছে? আর আয়েশা, ও হচ্ছে রিয়াদ। আজ থেকে ওকে নিজের ভাইয়ের মতো দেখবি। কি বলছিস এসব? ঠিক তো বললাম। আমি শুধু ওদের কথা শুনছি। তারপর আয়েশা রিমঝিম আপুকে সাইডে নিয়ে গেল। দুজনে যে কি কথা বলছে কিন্তু দূর থেকে বুঝলাম খুব ঝগড়া চলছে। এক পর্যায়ে রিমঝিম আপু কি যেন বললো আর আয়েশা আপু ওখান থেকে চলে গেল। আপু তখন আমার কাছে আসলো। এতক্ষণ লাগে আসতে, কি কথা বললা? চুপচাপ বসে পড়লো। কি হলো, কিছু বলছো না যে? শুন, কাল থেকে তুই কলেজে আসবি না। আসবো না কেন? তাহলে আয়েশা তোর সাথে কথা বলতে পারবে না। কিন্তু কথা বলে কি সমস্যা? সমস্যা আছে ওর, কথা বলার দরকার নেই। আমি কথা না বললে তো হলো, তাতে কলেজে না আসার কি হলো? সেটাও কথা, তুই আয়েশার সাথে কথা বলবি না, এমনকি কোনো মেয়ের সাথেই কথা বলবি না, ঠিক আছে? আর যদি দেখি তাহলে তোর একদিন কি আমার একদিন। কি বলবো ভেবে পাচ্ছি না। রিমঝিম আপুর এমন আচরণ আমায় বেশ অবাক করছে। কি হলো, কি কথা বল, মনে থাকবে তো? থাকবে। এই তো ভালো ছেলে, এখন ক্লাসে যা। রিমঝিম আপু নিজের ক্লাসে চলে গেল আর আমি আমার ক্লাসে চলে গেলাম। এভাবে বেশ কয়েকদিন পার হয়ে গেল। রিমঝিম আপু আমার জীবনটাকে নিজের মতো চালাতে শুরু করলো, যেমন কোনো আপন জন করে। এসব করার অধিকার আমি রিমঝিম আপুকে অনেক আগেই নিজের মন থেকে দিয়ে দিয়েছি।
কারণ আমি মনে মনে রিমঝিম আপুকে অনেকটা ভালোবেসে ফেলেছি। নিজের এই মনটাকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছি, তার সাথে আমার যায় না, কিন্তু মনটা মানেনি, ছুটে গেছে তার কাছে। আমি জানি আমি যদি রিমঝিম আপুকে আমার ভালোবাসার কথা বলবো সেদিন হয়তো সব শেষ হয়ে যাবে, আর আমি সেটা চাই না। তাই আমি তাকে নীরবে ভালোবেসে যাব, কখনো তার কাছে নিজের ভালোবাসার দাবি নিয়ে যাব না। হয়তো শেষে আমার ভালোবাসাটা এক কোণে পড়ে রয়ে যাবে। কথাগুলো ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে গেল। কিরে, মন খারাপ করে এইভাবে বসে আছিস কেন? কই না তো। মিথ্যা বলবি না। তেমন কিছু না আপু। আচ্ছা বাদ দে, আয় তোর সাথে একজনের পরিচয় করিয়ে দিই। আমি রিমঝিম আপুর সাথে গেলাম। রিমঝিম আপু কাকে যেন ফোন দিয়ে ডাকলো। একটু পর একটা ছেলে বাইক নিয়ে আসলো। রিয়াদ, এ হলো রনি, আমার কাজিন। আর রনি, ও হচ্ছে রিয়াদ। হাই, কেমন আছেন? হ্যালো, তুমি তাহলে রিয়াদ? আপনি আমাকে চেনেন? না, কিন্তু রিমঝিমের মুখে তোমার কথা অনেক শুনেছি। এই বয়সে তুমি একাই চলাফেরা করো, এটা অনেক ভালো ব্যাপার, সবাই পারে না। আমার আব্বু একটা কথা বলতেন, পাশে যখন কেউ থাকবে না তখন নিজে উঠে দাঁড়াতে হয়। উঠে দাঁড়ানোর সময় কাউকে পাশে পাবে না, তাই নিজে নিজে চলতে শিখতে হবে। আর আমি একাই চলতে শিখতে গেছি। সামনের দিনগুলোতে একাই হয়তো থাকতে শিখে যাব। কথাটা বলার পর রিমঝিম আপু আমার দিকে তাকালো। তারপর তিনজনে বসে অনেক কথা বললাম। রিমঝিম আপু রনির বাইকে করে বাসায় চলে গেল, আর আমি আমার বাসায় চলে আসলাম। রনি নাকি এখন থেকে আমাদের কলেজে পড়বে। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে বেরিয়ে পড়লাম। কলেজে ঢোকার আগে চায়ের দোকানে গেলাম, 1 কাপ চা অর্ডার দিলাম। চা আসতে আসতে একটা সিগারেট কিনে ধরালাম। এর মধ্যেই রিমঝিম আপুর ফোন। হ্যালো। কই তুই? এই তো যাচ্ছি। তাড়াতাড়ি আয়। চা আর সিগারেট খেয়ে কলেজে গেলাম। রিমঝিম আপু মাঠের এক কোণে বসে আছে। আমি রিমঝিম আপুর থেকে একটু দূরে গিয়ে বসলাম। রিমঝিম আপু আমার কাছে চেপে আসলো। আমি চুপচাপ আছি। তোকে কতবার বলছি সিগারেট খাস না? তুমি হয়তো একদিন চলে যাবে, কিন্তু এইটাই হয়তো আমার পাশে থেকে যাবে। আমার কথাটা শুনতে পেয়ে কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তুই কি কিছুই বুঝিস না? কেন, কি আবার বুঝলাম না? কিছু না। রিমঝিম আপু মন খারাপ করে বসে রইল। আমি চুপচাপ তার মায়াবী মুখটা দেখতে লাগলাম। এরপর আপু উঠে কিছু না বলে চলে যেতে লাগলো। আমি পেছন থেকে ডাক দিলাম, কিন্তু শুনলো না। নিজের গাড়িতে গিয়ে বসলো। আমি গাড়ির সাইডে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে গাড়ির গ্লাস খুললো। চোখ দুটো লাল হয়ে আছে। উঠ, বাসায় নামিয়ে দিই। আমি উঠে বসলাম। রিমঝিম আপু আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। অন্যদিন আসার সময় হাজারটা কথা বলবে, কিন্তু আজ একটা কথাও বললো না। এরপর কাজের চাপে 1 সপ্তাহ কলেজে যাওয়া হলো না। 1 সপ্তাহ পর কলেজে গিয়ে দেখলাম রিমঝিম আপু আর রনি বসে আছে। দুজনে বসে আছে আর হেসে হেসে কথা বলছে। আজ রিমঝিম আপু কলেজে আসলো, তবুও একবার ফোন দিল না। খুব অবাক হলাম। এই কয়েকদিন অনেকবার দেখা করতে বলেছি, কিন্তু এই 1 সপ্তাহ প্রায় সারাদিন ল্যাপটপ নিয়ে বসে থাকতে হয়েছে। অনেক বড় একটা ক্লায়েন্ট পাওয়ায় অনেক কাজ অনেক বেশি ছিল। আমি ভাবলাম হয়তো ভাবছে আমি কলেজে আসবো না, তবুও একটা ফোন দিতে তো পারতো। আমি ওদের না দেখার ভান করে ক্লাসে যেতে লাগলাম। তখন পেছন থেকে রিমঝিম আপু ডাক দিল। আমি ওদের কাছে গেলাম। কেমন আছিস? ভালো। আপু তুমি? ভালো। বস এখানে। ওদের থেকে একটু দূরত্ব বজায় রেখে বসলাম। ওরা দুজনে কথা বলছে, আমি ফোন টিপতেছি। এর মাঝে রিমঝিম আপু আমার সাথে একটা কথা বলেনি। ব্যাপারটা খুব খারাপ লাগলো। অন্যদিন কলেজে না আসলে ডেকে এনে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আর আজ পাশে বসে আছি, তাও মুখ ফুটে একটা কথা বলছে না। 1 সপ্তাহে এতটা বদল। তোমরা একটু কথা বলো, আমি স্যারের সাথে কথা বলে আসি। রিমঝিম আপু উঠে চলে গেল। জানো রিয়াদ, রিমঝিমের মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। মানে বুঝলাম না। তুমি জানো না রিমঝিম আর আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমাদের পরীক্ষা শেষ হলেই বিয়ে দেওয়া হবে। রনির কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো। চোখ মুখ অন্ধকার হয়ে গেল। জানতাম এমন কিছু হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে তা ভাবতে পারিনি। খুব খারাপ লাগছিল। কি করব বুঝতে পারছি না। এক নিমিষেই মনে হয় সব শেষ হয়ে গেল। মনে হয় রনির কথাগুলো কোনো স্বপ্ন। কি হলো রিয়াদ, তুমি ঠিক আছো তো? এমন অস্থির লাগছে কেন তোমাকে? কই, আমি তো ঠিক আছি। না, মনে হচ্ছে খুব অস্থির হয়ে আছো। আসলে বাসায় যেতে হবে তাড়াতাড়ি, তাই একটু তাড়াহুড়ায় আছি। ও আচ্ছা। আচ্ছা, আমি চলে যাই। রিমঝিম আপু আসলে বলে দিন আমি চলে গেছি। এক্ষুনি চলে যাবে? রিমঝিম আসুক। না, একটা বড় ক্লায়েন্ট নক দেওয়ার কথা আছে, আমাকে যেতেই হবে। আচ্ছা তাহলে যাও। আমি ওখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে আব্বু আম্মুর ছবিটা হাতে নিয়ে বসে পড়লাম। খুব মিস করছি তাদেরকে আজ।
কেন তোমরা আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে? আমার মতো অভাগা হয়তো খুব কমই আছে। ভালোবাসার মানুষগুলো সব একে একে ছেড়ে চলে যায়। প্রথমে প্রথমে তোমরা চলে গেলে, এখন আবার রিমঝিম আপু। আম্মু জানো, আমি না রিমঝিম আপুকে খুব ভালোবাসি। রিমঝিম আপুর সাথে থাকলে তোমার কথা খুব মনে পড়ে। রিমঝিম আপু একদম তোমার মতো শাসন করে। তুমি যেমন আমাকে খাইয়ে দিতে, রিমঝিম আপু আমাকে মাঝে মাঝে খাইয়ে দিত, কোনো ভুল করলে বকা দিত। তুমি যেমন আমাকে একা করে ছেড়ে চলে গেলে, সেও চলে যাবে একদিন। কিন্তু আম্মু জানো, জানো কি, আমি না ওকে ভুলতে পারবো না। তোমাদের যেমন আমি কোনো দিন ভুলতে পারবো না, তেমনি তাকেও আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি কি করবো তোমরাই বলো? খুব কষ্ট হচ্ছে আমার। বুকের ভেতরটা পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে, শুধু তার কথাই মনে পড়ছে। আম্মু আব্বুর ছবি জড়িয়ে ধরে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভালো। ঘুম ভাঙার পর মনে হলো ঘটে যাওয়া ঘটনাগুলো স্বপ্ন ছিল, কিন্তু পরে বুঝতে পারলাম কিছুই মিথ্যা না। শুধু আজ আমার ভালোবাসাটা মিথ্যে হয়ে গেল, চাপা পড়ে গেল। কষ্টের ভাঁজে ঘুম থেকে উঠে যখন বুঝতে পারেন যে প্রিয় মানুষটা আর আপনার জীবনের অংশ হবে না, তখন যন্ত্রণার সীমা থাকে না। তখন ইচ্ছে করে হয়তো আর ঘুম হয় না। সিগারেটের প্যাকেটটা নিয়ে জানালার পাশে গিয়ে বসলাম। চাঁদের আলোটাও কেমন যেন ফ্যাকাশে মনে হচ্ছে। যে করে হোক এই কষ্ট থেকে আমাকে সামলে উঠতে হবে। জীবনে অনেক কষ্ট পেরিয়েছি, আর কষ্ট নিতে পারছি না, আর কষ্ট নিতে পারবো না। সিগারেট ধরিয়ে বসে রইলাম। একসময় লক্ষ্য করলাম সিগারেটের ফিল্টারটা ভিজে গেছে। তারপর চোখে হাত দিয়ে দেখি চোখ দিয়ে পানি পড়ছে, হাতটা কাঁপছে। জোরে জোরে কান্না করতে লাগলাম। আম্মু বলতো কান্না করলে বুকটা হালকা লাগে। আজ খুব একা লাগছে। সারা রাত কান্না করলাম। কিছুটা হলেও বুঝতে পারলাম যে দুনিয়ায় কেউ কারো নয়, একা থাকাটাই ভালো। যত কারোর প্রতি মায়া বাড়াবেন, তত বেশি কষ্ট পেতে হবে। রিয়েল লাইফেও আমি এটাই ভাবি। প্রায় এক সপ্তাহ লাগলো রিমঝিম বাবুর মায়াটা কিছুটা কাটিয়ে উঠতে। তারপর তার সামনে গেলে নিজেকে আটকে রাখতে পারবো কি না জানি না, তাই আর কলেজে যাবো না ঠিক করলাম। এভাবেই 10 দিন কেটে গেল। ফোনটাও অফ করে রেখে দিছি, যাতে কেউ ফোন দিতে না পারে। এখনও রাতে ঘুমাতে পারি না, তাই ঘুমের ওষুধ কিনে রাখছি। ঘুমের ওষুধ খেয়ে রাতটা পার হয়ে যায়, আর দিনের বেলা সিগারেট তো আছেই। এই 10 দিনে সিগারেট খাওয়াটা একটু বেড়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে একটা সিগারেট ধরিয়ে সেটা শেষ করে ব্রাশ করে বাইরে বের হলাম। নাস্তা করে বাসায় গেলাম, গিয়ে কাজ করতে লাগলাম। এই 10 দিনে কাজ একদম করা হয়নি। নিজের 1 বছর চলার মতো যথেষ্ট টাকা আছে, আর আব্বু আম্মু চলে যাওয়ার আগে যা রেখে গেছে তাতে আমার সারা জীবন চলে যাবে। তারপরও ফ্রিল্যান্সিং করি। সিগারেট খেতে খেতে কাজ করতে লাগলাম। একটু পর দরজায় কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দিতেই সামনে দেখি রিমঝিম বাবু দাঁড়িয়ে। হাত উঠালো মারার জন্য, তারপর কি যেন ভেবে হাতটা নামিয়ে নিল। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। কেমন আছিস? ভালো আপু, তুমি? ভালো। কেমন শুকিয়ে গেছিস? খাওয়া দাওয়া করিস না নাকি? আসলে কাজের চাপে খাওয়ার কথা মনে থাকে না। ও, আমি তো ভাবছিলাম। কি ভাবছিলা? কিছু না, ভিতর আসতে বলবি না? হ্যাঁ আসো। রিজনিবাবু ভিতরে এসে চারদিকে তাকালো। এটা বাসা নাকি সিগারেটের দোকান? যেখানে সেখানে সিগারেটের প্যাকেট আর কত গন্ধ। আসলে অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি তো। ও, আজকেই এগুলো সাফ করবো, চল। কি বলছো আপু? তোমার হবু বর দেখলে আমাকে মেরেই ফেলবে। হবু পর মানে? শুকনো হাসি দিয়ে বললাম, রনি ভাই আমাকে সব বলেছেন যে তোমাদের বিয়ে ঠিক হয়ে আছে। তুই কথাটা শুনে খুব খুশি হয়েছিস না? অবশ্যই। কাজের চাপে তোমাকে শুভেচ্ছা জানানো তো মনেই নেই। এখন বলছি, অনেক অনেক শুভেচ্ছা। রনি ভাইয়ের মতো একজন মানুষ জীবনসাথী হিসেবে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। চল আমার সাথে। আজ কলেজে যাবি? আমি কলেজে গিয়ে কী করবো? কলেজে গিয়ে আমার কেউ নেই। কার সাথে আড্ডা দেবো বলো? কেউ নেই। আমার জানা মতো তো কেউ নেই। তুমি যাও, রনি ভাই হয়তো তোমার জন্য অপেক্ষা করে আছে কলেজে। দেরি করে গেলে হয়তো অভিমান করতে পারে। আমার কথা শুনে রিমঝিম বাবুর মুখটা শুকিয়ে গেল। কিছু না বলে চলে গেল। আমি একটা সিগারেট ধরিয়ে ওখানেই বসে পড়লাম। মাথাটা খুব ব্যথা করতেছে। সন্ধ্যার দিকে ব্রিজে গিয়ে বসলাম। ব্রিজের রেলিংয়ে বসে আছি। তখন সামনের দিকে কেউ একজন ডাক দিল। গাড়ি চলাচল করায় ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। গাড়িগুলো সরে যাওয়ার পর দেখলাম একটা মেয়ে আমার দিকে আসছে। কেমন আছো? ভালো, কিন্তু আপনাকে চিনলাম না। কিন্তু আমি তোমাকে চিনি। কেমন করে? তুমি আমার ক্লাসমেট, তোমাকে চিনবো না? ও, কিন্তু আপনাকে আমি চিনলাম না। আমি দিশা। ও, কলেজে আসো না কেন আর? ভালো লাগে না। কাল থেকে আসবে, মনে থাকে যেন। দেখি। দেখি না, আসতেই হবে। তোমার নাম্বারটা দাও। কেন? দিতে বলছি, দাও।
ফোন বের করার সাথে সাথে রিমঝিম আপু ফোন দিয়েছে। হ্যালো। কই তুই? তো ব্রিজের উপর বসে আছি। কেন? দরকার আছে, ওখান থাক, আমি আসছি। বলেই রিমঝিম আপু ফোনটা কেটে দিল। তারপর দিশাকে নাম্বার দিয়ে ওর সাথে কথা বলছিলাম। কথা বলার ইচ্ছে করছিল না, কিন্তু মুখের উপর কেমন করে চলে যেতে বলি। নিজে থেকেই কথা বলতে এসছে, চলে যেতে বললে তোর সম্মান লাগবে, কিন্তু কথা বলতে খুব বিরক্ত লাগছিল। হঠাৎ রিমঝিম আপুর গাড়ি এসে দাঁড়ালো। রিমঝিম আপু বাইরে বেরিয়ে আসলো। আমাকে দিশের সাথে দেখেই মুখের ভাব বলতে গেল, আমার কাছে আসলো। চল, দরকার আছে। দাঁড়াও একটু। আমি দিশার সাথে একটা কথা বলার আগে রিমঝিম বাবু আমাকে টেনে গাড়ির ভিতরে বসালো আর গাড়ি চালাতে লাগলো। তোকে না বলেছি কোনো মেয়ের সাথে না কথা বলতে? আমি বলিনি, আর ও নিজে থেকেই বলতে আসছিল। তারপরও তুই কথা বলবি না? রিমঝিম বাবুর কাছে আসলে কেমন যেন দুর্বলতা কাজ করে। কোথায় যাচ্ছি আমরা? মার্কেটে যাব। কেন? কাল আমার জন্মদিন, তাই ড্রেস কিনবো, আর তুই যেটা পছন্দ করে দিবি। আমি পছন্দ করে দেবো কেন? তোমার হবু বর তোমাকে পছন্দ করে দেবে। খোটা মারার কথা গেল না তোর? খোটা মারার কথা আবার কখন বললাম? যেটা সত্যি সেটাই তো বললাম। রিমঝিম আপু আর কোনো কথা বলো না। মার্কেটে গিয়ে রিমঝিম আপু ড্রেস দেখতে লাগলো। একটা নীল কালারের ড্রেস দেখে খুব পছন্দ হলো। রিমঝিম আপু হয়তো সেটা লক্ষ্য করলো, তাই ড্রেসটা কিনলো। রিমঝিম আপু বিল দিতে দিতে আমি একজোড়া পায়েল আর একজোড়া ঝুমকো কিনলাম। এরপর সেগুলো চুপ করে রিমঝিম আপুর ব্যাগে রেখে দিলাম। রিমঝিম আপু আমাকে বাসার সামনে নামিয়ে দিল। আমি বাসার ভিতর ঢুকতে যাব তখনই আবার ডাক দিল। আমি রিমঝিম আপুর কাছে গেলাম। শোন, কাল আমি কলেজে যাব না, কিন্তু সন্ধ্যায় তোকে নিতে রনি আসবে, তখন ওর সাথে আমার বাসায় চলে আসবি। আর তুই না আসলে কাল সত্যি তোর কপালে মার পড়বে। কথাটা বলার পরেই রিমঝিম আপু চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম না। গিফট তো রিমঝিম আপুকে দিয়েই রেখেছি, যাওয়ার কোনো প্রয়োজনই মনে হয় না। আর আমি ওর কাছে গিয়ে মায়া বাড়াতে চাই না, যতটা সম্ভব দূরে থাকতে হবে। আমি জানি রিমঝিম আপু গাড়ি পাঠাবে আমাকে নেওয়ার জন্য, কিন্তু আমি যাব না। এই সন্ধ্যা লাগতে বাইরের থেকে গেট লাগিয়ে দিয়ে পিছনে একটা ছোট দরজা আছে, ওটা দিয়ে বাসায় ঢুকলাম, যাতে যে কেউ আসলে বুঝতে না পারে যে আমি বাসায় আছি। সকাল 10টার দিকে বাড়ির সামনে গাড়ির আওয়াজ পেলাম। এরপর আমার ঘরের লাইট সবসময় বন্ধ থাকে। অন্ধকার কেন জানি খুব ভালো লাগে আমার, তার কারণ আমিও জানি না। অন্ধকারে আলাদা একটা অনুভূতি আছে। জানালা দিয়ে দেখলাম রনি গাড়ি থেকে নামলো, তারপর বাসার দিকে তাকালো। তালা ঝোলানো দেখে গাড়ি নিয়ে চলে গেল। ফোনটাও অফ করে রেখেছি, যাতে কেউ ফোন দিতে না পারে। বিছানায় গিয়ে কানে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনতে লাগলাম। রিমঝিম মনে হয় রনির সাথে জন্মদিনে খুব মজা করছে। করবেই না বা কেন? হ্যাঁ, কয়েক মাস পর তাদের বিয়ে। কেন যে আমি রিমঝিম বাবুকে ভালোবাসতে গেলাম? খুব ঘুম পাচ্ছিল, তখনই আবার গাড়ির আওয়াজ পেলাম। জানালার কাছে গিয়ে দেখি রিমঝিম আপু গাড়ি থেকে বের হয়ে আসলো। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে রিমঝিম আপুকে স্পষ্ট দেখা যাচ্ছে। নীল ড্রেসে একদম পরীর মতো লাগছিল, কিন্তু এই পরী তো ধরা ছোঁয়ার বাইরে। রিমঝিম আপু ফোন হাতে নিয়ে ফোন দিতে লাগলো, হয়তোবা আমাকে ফোন দিচ্ছিল। কিছুক্ষণ পর ফোনটা রাস্তায় জোরে ছুঁড়ে মারল, তারপর গাড়ি করে চলে গেল। আমি গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন কলেজে গেলাম। কেন জানি আজ কলেজে যাওয়ার খুব ইচ্ছে করলো। কলেজে ঢুকতেই দিশার সাথে দেখা। কেমন আছো? ভালো, তুমি? ভালো। কাল কলেজে আসতে বললাম আর আজ আসছো? আসলে কাজে একটু কাজ ছিল, তাই আসতে পারিনি। ও তা ফোনটা অফ কেন? চার্জ ছিল না, আর চার্জে দেওয়ার কথা মনে ছিল না। দেশের সাথে কথা বলতে বলতে রিমঝিম আপুর গাড়ি চলে আসলো। আমি দেশের সাথে কথা বলে মাঠের এক কোনায় গিয়ে ফোন টিপতে লাগলাম। হঠাৎ কারো ছায়া আমার উপর পড়লো, তাকিয়ে দেখলাম রিমঝিম আপু। আমি উঠে দাঁড়ালাম। আপু, তুমি কখন আসলে? কাল কই ছিলি? ল্যাপটপটা সার্ভিসিং করতে গিয়েছিলাম, আস্তে আস্তে দেরি হয়ে যায়। মিথ্যা কথা বলবি না। তুই কি মনে করেছিস আমি তোকে জানালার কাছে দেখিনি? তুই আমার সাথে এমনটা করলি? কত আশা নিয়ে বসেছিলাম আমি তোর জন্য। আজ থেকে তুই আমার সাথে কথা বলবি না। সেটাই হয়তো ঠিক হবে। আপনার সাথে কথা বললে হয়তো আপনার হবু বর খারাপ মনে করতে পারে, আর আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে। তাই আমার মতো একটা বখারে খারাপ ছেলের সাথে না মেশাই ভালো। রিমঝিম আপু কিচ্ছু বলছে না। রিমঝিম আপুর চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কারণটা এখনও অজানা। রিমঝিম আপু আর কিছু না বলে চলে গেল। আমি আর ওখানে না থেকে বাসায় চলে আসলাম। আবার আগের মতো হয়ে গেলাম। সেই কলেজে গিয়ে আগের মতো সিগারেট খাওয়া, কারো পরোয়া না করা, একা চলা, কোনো মায়ায় না জড়ানো। 3 দিন পর মাঠের কোনায় বসে নোট করছিলাম, সাথে একটা সিগারেটও খাচ্ছিলাম। তখন দেখলাম রিমঝিম আপুর গাড়ি এসে মাঠের মাঝখানে দাঁড়ালো। রিমঝিম আপু গাড়ি থেকে বেরিয়ে আসলো, হয়তো আমাকে দেখতে পারেনি। আমি নিজের মতো নোট করতে লাগলাম। কিছুক্ষণ পর সামনের দিকে তাকিয়ে দেখি রিমঝিম আপু আমার দিকে তাকিয়ে আছে।
চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ। রিমঝিম আপুকে দেখে একবার সিগারেটটা ফেলে দিতে চাইলাম, কিন্তু কি যে মনে হলো ফেলে না দিয়ে মাথাটা নিচু করে নোট করতে লাগলাম। রিমঝিম আপু সেখান থেকে চলে গেল। আমি একটু পর বাসায় চলে আসলাম। এরপর প্রতিদিন কলেজে গেলাম রিমঝিম আপুকে একটু আড়াল থেকে দেখার জন্য। প্রতিদিন নিজের মনকে বলি কাল আর যাবো না, কিন্তু পরের দিন ঠিকই কলেজে চলে যাই। রিমঝিম আপু কলেজে আসে, চুপচাপ মনমরা হয়ে বসে থাকে। রনিকে দেখি তার সাথে বসে থাকতে। প্রতিদিন কলেজে গেলে দিশা মেয়েটা কথা বলতে আসবে। রিমঝিম আপু মাঝে মাঝে আমার সাথে ওকে কথা বলতে দেখে তাকিয়ে থাকে। হয়তো মেয়েটাকে আমার সাথে কথা বলতে নিষেধ করতে চাই, আমি খারাপ হয়তো সেই জন্য। আমিও যতটা সম্ভব দিশার থেকে দূরেই থাকি। এভাবে দেখতে দেখতে 20টা দিন কেটে গেল। আজ 5 দিন হলো আর কলেজে যাই না। আজ কলেজে যেতে কেন জানি না, খুব মন চাইলো। ব্যাগটা নিয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে চোখ দুটো কাকে জানি খুঁজছিল, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না। কলেজের চত্বরে বসেছিলাম। একটু পর একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে এসে চারদিকে দেখতে লাগলো। এরপর আমাকে দেখে আমার দিকে আসতে লাগলো। বুকের ভেতরটা কেমন জানি করছিল, মনে হচ্ছিল দৌড় দিয়ে পালিয়ে যাই, কিন্তু আমি তো কোনো দোষ করিনি, তাই চুপচাপ বসে রইলাম। পুলিশ অফিসারটি আমার কাছে আসলো। তোমার নাম রিয়াদ? জি স্যার। তোমাকে আমার সাথে যেতে হবে, চলো। কিন্তু কেন, আর আপনি কে? আমি রিমঝিমের ভাইয়া। ও, কিন্তু কেন যাব? গেলেই বুঝতে পারবে। কিন্তু কোথায়? আমাদের বাসায়। আচ্ছা চলুন। রিমঝিম বাবুকে দেখার খুব ইচ্ছে করছিল, আর মনে মনে খুব ভয় করছিল। রিমঝিম বাবু কি এমন করলো যে রিমঝিম বাবুর ভাই আমাকে তাদের বাসায় নিয়ে যাচ্ছে? কিছুক্ষণ পর রিমঝিম বাবুদের বাসায় গিয়ে পৌঁছালাম। বাসার ভিতরে গেলাম। রিমঝিম বাবুর ভাইয়া আমাকে বসতে বলে কোথায় যেন গেলেন। আমি সোফায় বসে রইলাম। কিছুক্ষণ পর দুজন মহিলা আসলেন। একটু পর রিমঝিম বাবুর ভাইয়া আর একজন লোক উপর থেকে নেমে আসলেন। হয়তো মহিলাদের মধ্যে একজন রিমঝিম বাবুর মা আর একজন ভাবি, আর রিমঝিম বাবুর ভাইয়ের সাথে লোকটি হয়তো তার বাবা। সবাই আমার সামনে বসলেন। আমি ভয়ে কুঁকড়ে যাচ্ছিলাম। তাহলে তুমি রিয়াদ? জি, কিন্তু আপনারা আমাকে ছিলেন কেমন করে? রিমঝিম বলেছে, এমনকি তোমার ব্যাপারে সব জানি আমরা। তুমি কি জানো যেদিন তুমি রিমঝিমের বার্থডেতে আসনি সেদিন ও বাসার সব জিনিসপত্র ভেঙে ফেলে? এত রাগ? তোমার কথাও প্রত্যেক দিন আমাদের কাছে এসে বলতো। আমার মেয়েটা জীবনে যা কিছু চেয়েছে তাই এনে দিয়েছি, কিন্তু শেষমেশে যা চাইলো তা আমার এনে দেওয়ার ক্ষমতা নেই। কি চেয়েছে আপু? শুধু তোমাকেই চেয়েছে। আমাকে মানে? তোমাকে। আমার মেয়েটা যে তোমাকে পাগলের মতো ভালোবাসে, ও যখন তোমাকে এসে বলল যে ও তোমাকে ভালোবাসে, তখন ওর চোখে মুখে হাসি দেখে আমি বেশ অবাক হই, কারণ আমি এতটা খুশি ওকে কখনোই দেখিনি। তোমার সাথে কিছুদিন আগে ঝগড়া হওয়ায় বাসায় এসে কান্নাকাটি করে, ভালো মতো খাওয়া দাওয়া করে না, শুধু বলে রিয়াদকে এনে দাও, দয়া করে আমাদের ফিরিয়ে দিও না। আমার মেয়েটা তোমাকে অনেক ভালো, আমার মেয়েটা তোমাকে ছাড়া যে মরে যাবে। আরে কি করছেন আপনি? আপনি আমার গুরুজন। আপনার মাথা নত করার শোভা পায় না, কিন্তু আমার মতো একটা অনাথ ছেলের কাছে আপনার মেয়ে দিবেন? আরেকবার ভেবে দেখুন। আমার মেয়ের খুশিতেই আমার খুশি। আচ্ছা, আপনারা যা ভালো বোঝেন, কিন্তু রিমঝিম আপু কোথায়? উপর আছে, যাও, প্রথম রুমটাই ওর। রিমঝিম আপুর রুমে গেলাম। দরজা খোলাই আছে, কিন্তু জানালা সব বন্ধ। ঘরের ভিতরে কেমন যেন অন্ধকার হয়ে আছে। রিমঝিম আপু ঘুমিয়ে আছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, সারা রাত হয়তো ঘুমায় না। আমি চুপচাপ গিয়ে রিমঝিম আপুর পাশে শুয়ে পড়লাম। একটু পর রিমঝিম আপুর ঘুম ভেঙে গেল। আমার দিকে একভাবে তাকিয়ে আছে। কিছু বলতে যাবে তার আগে রিমঝিম আপুর গোলাপি ঠোঁট দুটোর সাথে আমার ঠোঁট এক করে দিলাম। রিমঝিম আপু ছটফট করতে লাগলো, কিন্তু আমি ছাড়বার পাত্র নই। কিছুক্ষণ পর রিমঝিম আপু চুপচাপ হয়ে গেল। তখন রিমঝিম আপুকে ছেড়ে দিলাম। রিমঝিম আপুকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ঠাস! তোর সাহস কেমন করে হয় আমায় কিস করার? আর তুই এখানে কি করছিস? আমি চুপ করে রইলাম। কি হলো, কথা বলছিস না কেন? এখানে কি করছিস? আমার বউয়ের কাছে আমি আছি। কার কি বউ মানে? বউ মানে বউ? আমি কারো বউ না। ও, তাহলে তুমি আমাকে ভালোবাসো না? না, আমি রনিকে ভালোবাসি। কি মেয়ে রে বাবা, এত রাগ আর এত অভিমান! হ্যাঁ, মনে মনে বললাম। আমি তো ভাবছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি যখন আমাকে ভালোবাসোই না, তাহলে আর কি করার? আমি দিশার কাছে যাই। মেয়েটা কি ভালো, রাগ করাটা প্রতিদিন একটা করে কিস দেয়। কি বললি? দিশা তোকে কিস দেয়? ওর এত বড় সাহস ওর? তুমি রাগ করছো কেন? তুমি তো আমাকে ভালোবাসো না।
রিমঝিম আপু আমার চোখের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। তারপর উল্টো দিকে হয়ে শুয়ে পড়লো। আমি পিছন থেকে জড়িয়ে ধরলাম। রিমঝিম আপু নিজেকে ছাড়াবার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। এত রাগ কোত্থেকে আসে তোমার? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তোমার আব্বু আর ভাইয়া আমাকে সব বলেছে, বুঝলা? ঢং করে লাভ নেই। আমি রিমঝিম আপুকে ছেড়ে দিলাম। কি হলো, কথা বলবো না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। রিমঝিম আপু আমার দিকে ঘুরে আমাকে জড়িয়ে ধরলো। খুব ভালোবাসি তোকে, নিজের থেকেও বেশি। কেন বুঝিস না তুই? তুমি তো আমাকে বলছিলা তোমার আর রনের বিয়ে ঠিক হয়ে গেছে। সেটা তো তোর মুখ থেকেই শোনার জন্য যে তুই আমাকে ভালোবাসিস, সেটা শুধু আমার নাটক ছিল। জানো, যেদিন রনি আমাকে বললো যে তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, সেদিন মনে হচ্ছিল সারা জীবনের জন্য কিছু একটা হারিয়ে যাচ্ছে। খুব কষ্ট হয়েছিল সেদিন। তাহলে বললি না কেন? যদি তুমি ছেড়ে চলে যেতে। রিমঝিম আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কোনোদিন তোকে যেতে দেব না, তুই চাইলেও না। ও তাই বুঝি? তাই। আব্বু কি বললো? তোমার আমার বিয়ে ঠিক করছে। সত্যি? এখন একটা কিস দাও। না, বিয়ের পর দিব। ঠিক আছে, আমি দিশার কাছে যাই। ওর ঠোঁট দুটো কি মিষ্টি। কি বললি? দিশা তোকে কিস করেছে? কই কিস করেছে বল? আমার ঠোঁটে। রিমঝিম আপু তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। অনেকক্ষণ পর ছেড়ে দিল। তোর ঠোঁটে শুধু আমার ছোঁয়া থাকবে, আর কারো না। আর এই মেয়েকে তো আজ আমি জেলেই দিব। আরে আরে, আমি তো মিথ্যে বলছি। দিশার সাথে আমার কিছুই হয়নি। কুত্তা বাদর, আমাকে কষ্ট দিয়ে ভালো লাগে তোর, তাই না? আরে আপু, আমি এবার কি করলাম? আপু কাকে বলছিস? সরি, আর বলবো না, সরি। মনে থাকে যেন। এখন ওঠো, চলো। খাওয়া দাওয়া তো মনে হয় করো না। শরীরে কি অবস্থা করেছো? না, উঠবো না, এইভাবেই শুয়ে থাকবো। আচ্ছা, তুমি শুয়ে থাকো, আমি নিচে থেকে খাবার নিয়ে আসছি। লাগবে না, চুপচাপ শুয়ে থাকো। রিমঝিম আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর আমি পুরোনো কথাগুলো মনে করে হাসতেছি। কি থেকে কি হয়ে গেল। সময় বড় অদ্ভুত, কার কপালে কি লেখা আছে কেউ বলতে পারে না। আর কতক্ষণ শুয়ে থাকবা? এবার তো ওঠো। বললাম তো উঠবো না। আমি রিমঝিম আপুকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম। তারপর রিমঝিম আপুকে করে ধরে নিয়ে নিচে নিয়ে আসলাম। কেউ দেখার আগে নামিয়ে দিলাম। কিছু খেয়ে নাও। পারবো না খেতে, খাইয়ে দাও। আচ্ছা দাঁড়াও, আমি রিমঝিম বাবুর আম্মুকে ডাক দিলাম। একটু পর তিনি আসলেন। এরপর খাবার বেড়ে দিলেন। রিমঝিম বাবু রুমে চলে গেছে। আমি খাবার নিয়ে রুমে আসলাম। রিমঝিম বসে আছে। কি হলো, চলে আসলে যে? এমনি, খাইয়ে দাও। আমি রিমঝিম বাবুকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ করে রিমঝিম বাবুকে নিয়ে বাইরে ঘুরতে বেরোলাম। আজ আমি খুব খুশি, কিন্তু আব্বু আম্মু থাকলে আরও ভালো হতো। সন্ধ্যায় রিমঝিম বাবুকে বাসায় রেখে চলে আসলাম। পরের দিন সকালে রিমঝিম বাবু ফোন দিয়ে তাদের বাসায় রাখলো। যাওয়ার পর দেখি সবাই বসে আছে। রিয়াদ, রিমঝিম চাইছে তোমাদের বিয়েটা কালকেই হোক। কিন্তু আঙ্কেল, এত তাড়াতাড়ি? আর আমি তো এখনো পড়ালেখা করি। সেটা আমিও ওকে বললাম, আগে তুমি পাশ করো, একটা চাকরি করো, কিন্তু ও কিছুতেই মানতে যাচ্ছে না। আঙ্কেল, এটা নয় যে রিমঝিম আপুকে বিয়ে করার পর আমি তাকে ভালোভাবে রাখতে পারবো না। আমার আব্বু আম্মু যা রেখে গেছে তাতে আমি সারা জীবন বসে খেলেও শেষ হবে না। কিন্তু আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। তখন রিমঝিম আপু সাইডে রাখা ফুলদানিটা ছুঁড়ে মারলো দেয়ালে। আমি যখন বলছি কাল বিয়ে হবে, তার মানে কালকেই বিয়ে হবে। আর বিয়ে না হলে আমি কিছু একটা করে ফেলবো, আর তার দায়ী তোমরা হবে। কথাটা বলেই রিমঝিম আপু উপরে চলে গেল। সবাই চুপচাপ হয়ে গেল। আচ্ছা আঙ্কেল, আপনি বিয়ের ব্যবস্থা করুন। তুমি পারবে বাবা আমার পাগলি মেয়েটাকে দেখে রাখতে? তোমার কাছে আমরা সারা জীবন ঋণী হয়ে থাকবো। আমি উপরে চলে আসলাম। রিমঝিম বাবু ব্যালকনি দিকে দাঁড়িয়ে আছে। আমি রিমঝিম বাবুকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। রিমঝিম বাবু নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু পারলো না। আমি রিমঝিম বাবুর কানে একটা আলতো করে কামড় দিলাম। রিমঝিম বাবু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আমি রিমঝিম বাবুকে টান দিয়ে নিজের কাছে আনলাম। এত রাগ কোত্থেকে আসে শুনি? কথা বলবি না, সরে যা। কেন, আবার কি করলাম? তখন বিয়ে করতে রাজি হচ্ছিলি না কেন? এত তাড়াতাড়ি বিয়ে করে কি হবে? লাগবে না তোকে, দূরে যা তুই। পরে তো বললাম বিয়ের আয়োজন করতে। লাগবে না বিয়ে করতে, করবো না আমি তোকে বিয়ে। আমি তো করব। বিয়ে না করলে বউয়ের আদর পাবো কেমন করে? হয়েছে, আর ডং দেখাবি না, সব জানা আছে। আমি ঢং করি আর নিজে যে কথা কথা রাগ করে তার বেলা কিছুই না। আমি রাগ করি? তা নয়তো কি? মেরে দাঁত ভেঙে দিব। আগে দোষটা করে নেই, তারপর মাইর খাবো।
মানে? দাঁড়াও, বোঝাই দিচ্ছি। এরপর রিমঝিম আপুর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। 4 মিনিট পর ছেড়ে দিলাম। দাঁত ব্রাশ করো না? মুখে কি গন্ধ! ছি! কি বললি? দাঁড়া দেখাচ্ছি। রিমঝিম আপু আমাকে মারতে আসলো। আমি রিমঝিম আপুকে মুটকি বুড়ি এসব বলে রাগাতে লাগলাম, আর রিমঝিম আপু আমাকে মারার জন্য পেছনে দৌড়াতে লাগলো। পরের দিন আমাদের খুব ধুমধাম করে বিয়ে হলো। এভাবেই চলতে লাগলো আমাদের জীবন। রিমঝিম এখনও আমার উপর রাগ করে, কিন্তু বেশি সময় রাগ করে থাকতে পারে না। রিমঝিম সবসময় আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। এভাবেই আমাদের হাসি খুশিতে দিন যেতে লাগলো। রিমঝিমকে পেয়ে আমি ভীষণ হ্যাপি। এখন শুধু ছোট্ট একটা রিমঝিম আসার অপেক্ষা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।